প্রত্যেক দিনে যে ডিভাইসগুলো ব্যবহার করি যেমন টিভি, ফ্রিজ, প্রত্যেকটিতে আমরা দেখি যে তড়িতের ব্যবহার আছে। তো এই বিদ্যুৎ ছাড়া আমরা আসলে কোনোভাবেই এগুলোকে চালাতে পারবো না, এবং এগুলো চালানোর জন্য আমাদেরকে অবশ্যই চলতড়িতের সাহায্য নিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাহলে এই তড়িৎটা মূলত দুই প্রকার, একটা হলো স্থির তড়িৎ আর একটা চলতড়িৎ। আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে শিখেছি যে স্থির তড়িৎ হলো সেই তড়িৎ যখন দুইটা পদার্থের মধ্যে আমরা ঘর্ষণ করি তখন সৃষ্টি হয়, এবং এটা ক্ষণস্থায়ী, এ দিয়ে কোনো ভারী কাজ, কোনো ভারী যন্ত্রপাতি চালনা করা সম্ভব নয়। আর চলতড়িৎ দিয়েই মূলত আমরা আমাদের যে বাসা বাড়িতে আমরা যে কারেন্টগুলো দেখি, ফ্যান, লাইট, টিভি, এগুলো চলে, এগুলো মূলত চলতড়িতের প্রভাবেই চলে। এবং আমরা জানি যে বাংলাদেশের লাইন কারেন্ট যেটা, সেটা সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। যাই হোক, আজকে আমাদের টপিকস হলো চলতড়িৎ। কারেন্ট, ইলেকট্রিসিটি। এখন কথা হলো যে আমরা মনে করি দুইটা বস্তু আছে, দুইটা বস্তুর মধ্যে একটি হলো নিম্ন বিভবের বস্তু, আর একটি উচ্চ বিভব সম্পন্ন বস্তু। এখন এই দুইটা বস্তুতে যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করি তাহলে অবশ্যই ইলেকট্রন প্রবাহিত হবে এবং আমরা কারেন্ট পাবো। কিন্তু এই কারেন্ট কি সবসময় কন্টিনিউ করবে? চলতড়িৎ হতে গেলে অবশ্যই কারেন্টকে চলমান থাকতে হবে, অর্থাৎ ইলেকট্রনকে কন্টিনিউ করতে হবে। আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহের মূল শর্তই হলো ইলেকট্রন প্রবাহ। এখন যদি ইলেকট্রনটা কন্টিনিউ করে তাহলেই কেবলমাত্র চলতড়িৎ পাবো। কিন্তু আমরা এখানে যে দুইটা বিভবের দুইটা বস্তুর কথা বললাম, এদের ভিতরে যখন আমরা তার দিয়ে যুক্ত করলাম তখন একটা পর্যায়ে দেখা যাবে যে দুইটার বিভব সমান হয়ে যাবে। আর যখন এই দুইটা বস্তুর বিভব সমান হয়ে যাবে তখন কিন্তু আর আমরা কারেন্ট পাবো না। কাজে এই কারেন্টকে যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এমন একটা সিস্টেম, এমন একটা ব্যবস্থা চালু করতে হবে যাতে ইলেকট্রনটা কন্টিনিউ প্রবাহিত হয়। তো আমরা এখন এই ইলেকট্রনটা কন্টিনিউ করার জন্য আমরা জানি যে উৎসগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত সেল বা জেনারেটর। তো তোমরা অনেকেই দেখছো, জানতেও পারো, যদি নাও জানো আমরা একটু শেয়ার করি। এই যে প্রতীক যেটা আমরা দেখছি, একটা বড় দাগ, একটা ছোট দাগ। এই বড় দাগটাকে আমরা বলি পজিটিভ প্রান্ত আর ছোট দাগটাকে বলি আমরা নেগেটিভ প্রান্ত। এটা একটা সেলের প্রতীক। আর এও জানি আমরা যখন অনেকগুলো সেল যুক্ত করি তখন সেটাকে আমরা ব্যাটারি বলি। তাহলে এটাকে আমরা বলি কোষ আর এটাকে বলি আমরা ব্যাটারি। এখন এই কোষের যে পজিটিভ প্রান্ত এটাকে আমরা বলি উচ্চ বিভব, আর এই যে নেগেটিভ প্রান্ত সেটাকে আমরা বলি নিম্ন বিভব। আসলে নিম্ন বিভব মানে সেটা এই যে রাসায়নিক কোষের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে এবং এখানে প্রচুর ইলেকট্রন থাকে। এখন যখন আমরা পরিবাহী তার দিয়ে যুক্ত করি তখন এই নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলো উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। তাহলে নিম্ন বিভব থেকে কি আসবে? উচ্চ বিভবের দিকে ইলেকট্রন। আমি আগেই বলেছি যে বিদ্যুৎ প্রবাহের মূল শর্তই হলো ইলেকট্রন প্রবাহ। তাহলে এই ইলেকট্রন প্রবাহটা যদি কন্টিনিউ করতে পারি আমরা তাহলে আমরা চলতড়িৎ পাবো। এবং আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় প্রচলিত দিক অনুযায়ী বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তার মানে বিদ্যুৎ প্রবাহিত হবে তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এখন আমরা দেখব যে তড়িৎ প্রবাহটা কি। তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহকে আমরা I দিয়ে প্রকাশ করব। মনে করি এটা একটি পরিবাহী তার এবং
এটা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা তার প্রস্থচ্ছেদ। এবং আমরা জানি যে যেহেতু এটা পরিবাহী তার, সেহেতু অসংখ্য পরমাণুর সমন্বয়ে গঠিত এগুলো পরমাণু, এবং এর ভিতরে যে চার্জ আছে, ইলেকট্রন আছে, সেগুলোকে আমরা, তাহলে আমরা এই প্রতীকগুলো দিয়ে ইলেকট্রনকে প্রকাশ করলাম, ইলেকট্রন। আর শুধু ছোট ছোট যে ফোঁটাগুলো, এগুলোকে আমরা বললাম প্রোটন। তো এখন আমরা মনে করলাম এটা একটা পরিবাহী তার। তাহলে এই ক্ষেত্রে বলার আগে আরেকটা কথা অবশ্যই আমাদের জানা উচিত, যে তাহলে বারবার যে কথাটা বলছি যে পরিবাহী তার, তাহলে এই পরিবাহিতার উপর ভিত্তি করে নিশ্চয়ই পদার্থকে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। আমরা অবশ্যই জানি যে পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 সুপরিবাহী বা পরিবাহী, যার ভিতর দিয়ে সহজে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারে। নাম্বার 2 কুপরিবাহী, যার ভিতর দিয়ে সহজে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারে না। নাম্বার 3 যেটাকে আমরা বলি অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীটা হলো সেই ধরনের পদার্থ যার পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহী মাঝামাঝি মানে। কিন্তু এই তিনটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখব সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তামা, রূপা ইত্যাদি। আর কুপরিবাহী বা অপরিবাহী হলো কর্ক, ফেল্ট ইত্যাদি। আর অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ হলো সিলিকন, জার্মেনিয়াম। এবং এই অর্ধপরিবাহী পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে পরিবাহিতা বহুগুণে বেড়ে যায়। শুধু তাই নয়, যদি এই অর্ধপরিবাহী পদার্থের সাথে ভেজাল হিসাবে অন্য কোনো পদার্থকেও আমরা মিক্সড করি, তাহলেও এর পরিবাহিতা বহুগুণে বেড়ে যায়। তোমরা পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 13তে দেখবে যে ওখানে সেমিকন্ডাক্টর ডায়োড আছে। আমরা পি টাইপ, এন টাইপ, পিএন জাংশন, ডায়োড, ট্রানজিস্টর এগুলো শিখব। যাই হোক, আমরা নেব হলো পরিবাহী তার। আমরা মনে করলাম যে এটি একটি পরিবাহী তার। এর এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণে চার্জ প্রবাহিত হচ্ছে তার পরিমাণ ধরলাম কিউ। আর এই চার্জটা পরিবাহিত হতে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে সময় লাগছে সেটা হলো টি সেকেন্ড। তাহলে এই পরিবাহীর ভিতর দিয়ে টি সেকেন্ডে সঞ্চালিত বা প্রবাহিত চার্জের পরিমাণ কি? কিউ। তাহলে 1 সেকেন্ডে সঞ্চালিত বা প্রবাহিত চার্জের পরিমাণ হবে কিউ বাই টি। এক মানে আমরা জানি একক, অর্থাৎ একক সময়ে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ সঞ্চালিত হয় বা প্রবাহিত হয় তাকেই বলবো আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ। তাহলে আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহ I সমান কিউ বাই টি। এই তড়িৎ প্রবাহকে আমরা অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ এটা যেহেতু চার্জ, এটা সময়, চার্জকে আমরা সময় দিয়ে ভাগ করছি, কাজে এটাকে আমরা বলতে পারি চার্জের হার। কাজেই আবারও একটুখানি আমরা রিপিট করি, তড়িৎ প্রবাহ হলো একক সময়ে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ সঞ্চালিত হয় বা প্রবাহিত হয় তার পরিমাণ। এখন আমরা এই তড়িৎ প্রবাহের একক দেখব, এসআই একক। একক অফ তড়িৎ প্রবাহ। তো আমরা দেখছি তড়িৎ প্রবাহ I সমান কিউ বাই টি। কিউ মানে আমরা জানি, আমরা ব্যবহার করছিলাম, কিউ মানে হলো চার্জ আর টি হলো সময়। চার্জের এসআই একক কুলম্ব, বিজ্ঞানী সি এ কুলম্বের নাম অনুযায়ী, এবং এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করব। আর সময় আমরা টাইম বলি, আর কিন্তু সেটা হলো এর যে এসআই একক সেটা হলো সেকেন্ড। এটাকে আমরা বলতে পারি কুলম্ব পার সেকেন্ড, যেটাকে আমরা বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুযায়ী অ্যাম্পিয়ার অর্থাৎ এ দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা পেলাম তড়িৎ প্রবাহের যে একক সেটা হলো অ্যাম্পিয়ার। এখন যদি বলা হয় যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এর অর্থ কি হবে? তাহলে আমরা প্রত্যেকটা জিনিস অর্থাৎ অনুধাবনমূলক কোশ্চেন বলি, জ্ঞান বলি, আমরা সবসময় ম্যাথমেটিক্যালি চিন্তা করব, সেখান থেকে সংজ্ঞা, সেখান থেকে অনুধাবন কোশ্চেন যাতে অ্যান্সার করতে পারি। তাহলে আমরা দেখব
কোন তড়িৎ পরিবাহীর ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর অর্থ কি? 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, এর অর্থ হলো, তাহলে আমরা এখানেই দেখতে পেলাম I এর মান কিন্তু অবশ্যই 5 অ্যাম্পিয়ার হতে হবে। তো আমরা জানি I সমান Q/T। এখন যদি T এর মান আমরা 1 সেকেন্ড লিখি এবং Q এর মান যদি 5 কুলম্ব লিখি, তাহলে এখান থেকে পাবো I সমান Q এর জায়গায় লিখলাম 5 কুলম্ব আর T এর জায়গায় লিখলাম 1 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে কিন্তু পাবো 5 কুলম্ব পার সেকেন্ড, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। এখন এখান থেকে আমরা একটু বলার চেষ্টা করি যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যদি 5 কুলম্ব 5 কুলম্ব চার্জ প্রবাহিত হয় বা সঞ্চালিত হয়, তাহলেই তড়িৎ প্রবাহ মাত্রা হবে কত? 5 অ্যাম্পিয়ার। এভাবে পরীক্ষা 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার যাই আসুক না কেন, এইভাবে আমরা অ্যান্সার দিতে পারবো। এখন এই যে তড়িৎ প্রবাহর কথা বলছি আমরা, এই তড়িৎ প্রবাহ মূলত দুই প্রকার, একটা হলো এসি কারেন্ট আর একটা হলো ডিসি কারেন্ট। তাহলে তড়িৎ প্রবাহ দুই প্রকার। নাম্বার 1 এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, যেটাকে আমরা বলি পর্যায়বৃত্ত প্রবাহ। নাম্বার 2 ডিসি কারেন্ট, ডিরেক্ট কারেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি সমপ্রবাহ বা অপর্যায়বৃত্ত প্রবাহ বলতে পারি, সমপ্রবাহ। এখন এই পর্যায়বৃত্ত প্রবাহের সংজ্ঞায় বলা হয়েছে এরকম, যে কারেন্ট নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে, অর্থাৎ সময়ের সাথে যে কারেন্ট দিক পরিবর্তন করে সেটাকে আমরা বলি পর্যায়বৃত্ত প্রবাহ। আর সেটাকে আমরা এভাবে চিত্রের সাহায্যে লিখতে পারি, তাহলে এটা হলো পর্যায়বৃত্ত প্রবাহের প্রতীক। এদিকে যদি আমরা পজিটিভ এবং এটা নেগেটিভ দিই, তাহলে সময়ের সাথে যে দিক পরিবর্তন করছে এটা হলো পর্যায়বৃত্ত প্রবাহের প্রতীক। আর সমপ্রবাহের প্রতীক হলে সময়ের সাথে দিক পরিবর্তন করবে না। আমরা বাসা বাড়িতে যে কারেন্টটা ব্যবহার করি মনে রাখতে হবে সেটি হলো পর্যায়বৃত্ত প্রবাহ। আর আমাদের যে সেলগুলো আছে, ব্যাটারিগুলো আছে, সেখানে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো সমপ্রবাহ। এটা কোনো সময় এর তড়িৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখব বিজ্ঞানী ওহমস এই একটা সূত্র দিয়েছেন, সেটা হলো এই বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের একটা সম্পর্ক আছে। আমরা আগেই প্রথমেই বলছিলাম যে দুইটা বস্তুর মধ্যে যখন বিভব পার্থক্য থাকবে তখনই কেবলমাত্র বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এই সম্পর্কিত বিজ্ঞানী ওহমস একটা সূত্র দিয়েছেন এবং উনি বলছেন যে এই তড়িৎ প্রবাহ মাত্রাটা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে আছে যে বিভব পার্থক্য, উপাদান, আকৃতি এবং তাপমাত্রা। তাহলে আমরা এখন দেখব ওহমের সূত্র। মনে করি এবি একটি পরিবাহী তার, যার এ প্রান্তের বিভব ভি অফ এ এবং বি প্রান্তের বিভব ভি অফ বি। আরো মনে করি এই এ থেকে বি এর দিকে আই মানের কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা প্রথমেই বলছিলাম, একটু আগেও যে কথাটা শুরুতেই বলছিলাম, যে আমরা একটু মনে করি দেওয়ার চেষ্টা করি, এরকম একটা প্রতীক লিখছিলাম, যার এই বড় দাগটাকে আমরা বলছিলাম পজিটিভ প্রান্ত, ছোট দাগটাকে বলছিলাম নেগেটিভ প্রান্ত, এবং এটাকে বলছিলাম নিম্ন বিভব আর এটাকে বলছিলাম উচ্চ বিভব। আমরা একটু মনে করার চেষ্টা করি, নিম্ন বিভব আর ছিল উচ্চ বিভব, এবং বলছিলাম যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়।
এবং আরো বলছিলাম যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ বা কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তাহলে কারেন্ট বা বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তাহলে এখান থেকে আমরা যদি বোঝার চেষ্টা করি, যেহেতু বলছি এর থেকে বি এর দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে ভি এটা অবশ্যই বড় হবে এবং ভি অফ বি ছোট হবে, অর্থাৎ এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব অপেক্ষা বেশি হবে। এখন যদি বলি যে এদের মধ্যকার বিভব পার্থক্য কত হবে, তাহলে বিভব পার্থক্য হবে ভিএ মাইনাস ভিবি। এখন ওহম তার সূত্রে বলছে যে কোনো নির্দিষ্ট পরিবাহকের জন্য যদি তাপমাত্রা টেম্পারেচার টি স্থির থাকে, তাহলে আবারও বলি কোনো নির্দিষ্ট পরিবাহকের জন্য তাপমাত্রা টি যদি স্থির থাকে, তাহলে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তা হবে ওই পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য তার সমানুপাতিক। আবারও বলি, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, আমরা কারেন্ট এখানে আই দিয়ে প্রকাশ করছি, তা হবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বিভব পার্থক্য যদি বাড়ে তাহলে কারেন্ট বাড়বে, বিভব পার্থক্য যদি কমে কারেন্টের মানও কমে। এখান থেকে আমরা লিখতে পারি আই সমানুপাতিক ভি, আমরা ধরি ভিএ মাইনাস ভিবি সমান ভি। বিভব পার্থক্যটা অবশ্যই একটা বিভব হবে, এই জন্য আমরা ভিএ মাইনাস ভিবি এর পরিবর্তে ভি ধরলাম। আমরা জানি সমানুপাতিক থেকে যখন সমান লিখি তখন একটি সমানুপাতিক ধ্রুবক গুণ করতে হয়। এই সমানুপাতিক ধ্রুবকটাকে এখানে আমরা জি দ্বারা প্রকাশ করব। এই জিটাকে বলা হবে তড়িৎ পরিবাহিতা। এই জিটাকে আমরা কি বলবো? তড়িৎ পরিবাহিতা। আর এই জি এর একটি বিপরীত রাশি আছে, জি এর বিপরীত রাশিটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব, যেটাকে আমরা বলবো রোধ। এই রোধ আর পরিবাহিতা তাহলে সম্পূর্ণ বিপরীত দুইটা রাশি। মনে রাখতে হবে, রোধ হলেই পরিবাহীর যে ধর্মের জন্য ওর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হবে বা বাধাপ্রাপ্ত হবে সেটাকে আমরা বলবো রোধ। আর এই রোধের বিপরীত রাশি যেহেতু তড়িৎ পরিবাহিতা, কাজে বলবো এই বাধা পাওয়া সত্ত্বেও যে ধর্মের জন্য কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হবে, সামনের দিকে অগ্রসর হবে, সেটাকে আমরা বলবো তড়িৎ পরিবাহিতা। এই রোধের যে একক সেটাকে আমরা বলি ওহম, আর তড়িৎ পরিবাহিতার একককে আমরা বলবো সিমেন্স। আমরা একটু পরে সেটা আলাপ করবো, তার আগে আমরা একটু ফিনিশিং দিই। সরি, এখানে আমরা যখন সমানুপাতিক থেকে সমান লিখছিলাম তখন কিন্তু সমানুপাতিক ধ্রুবক যখন আমরা ব্যবহার করছি তখন সমানুপাতিক থেকে সমান অবশ্যই লিখতে হবে, সমানুপাতিকটা থাকবে না। বা আই সমান আমরা লিখতে পারি জি এর পরিবর্তে 1/r, তাহলে জি সমান কিন্তু 1/r, যেহেতু একটি আরেকটির বিপরীত, ইনটু ভি, বা আই সমান v/r। তাহলে আমরা ফাইনালি ওহমের সূত্রটাকে যদি অন্যভাবে ব্যাখ্যা করতে চাই সেটাও সম্ভব। তাহলে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট পরিবাহকের ভিতর দিয়ে যদি তাপমাত্রা স্থির থাকে, যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তা হবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং তাদের মধ্যকার যে রোধ তার ব্যস্তানুপাতিক। তার মানে যদি ভি বাড়ে আই বাড়বে, ভি কমলে আই কমবে। পক্ষান্তরে যদি রোধ বাড়ে অর্থাৎ আর যদি বাড়ে তাহলে আই কমবে, এবং যদি আর বাড়ে তাহলে আই কমবে, এবং আর কমবে আই বাড়বে। এখন আমরা যদি ছোট্ট একটা ম্যাথের সাহায্যে এটাকে ক্লিয়ার করতে চাই তাহলেও সম্ভব। মনে করলাম এই প্রান্তের বিভব 10 ভোল্ট আর এই প্রান্তের বিভব 2 ভোল্ট। এখন এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা আমরা মনে করলাম 10 অ্যাম্পিয়ার। এখন যদি বলা হয় যে এই তারের মধ্যকার রোধ কত, তাহলে এখানে কি কি দেয়া আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। ভি এর সমান 10 ভোল্ট
ভি অফ বি সমান 2 ভোল্ট, আই সমান 10 অ্যাম্পিয়ার। আমাকে বের করতে হবে আর সমান হয়। তো আমরা জানি আই সমান আমরা লাস্টটা পেয়েছি ভি বাই আর। এখানে ভি সমান ভি এ মাইনাস ভিবি, তাহলে 10 ভি এ আর ভিবি মানে কত 2, 8 ভোল্ট। আর আই এর মান আমরা পেয়েছি কত 10 অ্যাম্পিয়ার। তাহলে এই মানটা এখানে বসাই, তাহলে 8/10, সরি আমরা কোন কোশ্চেন জানি, আমরা আর বের করব আর, তাই তো। তাহলে এখান থেকে আমাদেরকে লিখতে হবে বা আর সমান ভি বাই আই, তাহলে ভি এর মান 8, আই এর মান 10, 0.8 ওহম। আমরা একটা কথা পরে বলবো বলছিলাম, সেটা হলো এই যে রোধ আর পরিবাহিতা এদের একক নিয়ে একটু আলাপ করবো, খেয়াল করো। দেখো আমরা পেয়েছিলাম আর সমান 1/g, বা লিখতে পারি জি সমান 1/r। যেখানে আবারও বলি আর কে আমরা বলছিলাম রোধ এবং জি কে বলছিলাম পরিবাহিতা। তো আমরা জানি আর এর একক বিজ্ঞানী ওহমসের নাম অনুযায়ী আমরা এটাকে ওহম বলি, আর এর প্রতীক হলো সিগমা। এখন আমরা যদি এই আর এর পরিবর্তে ওহম লিখি, তাহলে এখান থেকে পাবো পার ওহম। তাহলে তড়িৎ পরিবাহিতা জি এর একক হলো পার ওহম, যেটাকে আমরা সিমেন্স বলতে পারি। আমরা তড়িৎ পরিবাহিতার একক তাহলে সিমেন্সও বলতে পারি অথবা বলতে পারি পার ওহম। এখন এই রোধ আবার কিছু বিষয়ের উপর নির্ভর করে, রোধ কিছু বিষয়ের উপর নির্ভর করে, খেয়াল করো। এই রোধ যে সকল বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে নাম্বার 1 দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য। নাম্বার 2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। নাম্বার 3 উপাদান। নাম্বার 4 তাপমাত্রা। তাহলে রোধ যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রা। এখন রোধের প্রথম যে সূত্র, রোধের সূত্র আছে মূলত 4টা, তবে তোমাদের 9 এর বইয়ে 2টা সূত্র নিয়ে আলাপ করা হয়েছে, বাকি 2টা তোমাদের ইন্টারমিডিয়েটে আছে। যাই হোক আমি 4টা নিয়ে একটু বলার চেষ্টা করব। নাম্বার 1 প্রথম সূত্র যেটি, সেটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র, আর সমানুপাতিক এল। তবে এ বিষয়ে একটা কথা বলি, দৈর্ঘ্যকে আমরা যদি এল দিয়ে প্রকাশ করি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি এ দিয়ে প্রকাশ করি, উপাদানই থাকলো না হয়, আর তাপমাত্রাকে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে রোধ এই 4টা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রা। মনে রাখতে হবে আমরা যখন দৈর্ঘ্য নিয়ে কাজ করব তখন বাকি 3টা ভেরিয়েবল কনস্ট্যান্ট রাখতে হবে। যখন আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করব তখন স্থির থাকবে তাহলে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রা। তাহলে এই সময় স্থির থাকবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রা। তাহলে দৈর্ঘ্যের সূত্রটাকে আমরা কি বলতে পারি? আমরা লিখছি হলো আর প্রপোর্শনাল টু এল। রোধ হলো দৈর্ঘ্যের সমানুপাতিক, কিন্তু কখন? যখন উপাদান বলতে বোঝানো হয়েছে নির্দিষ্ট পরিবাহী। তাহলে যদি পরিবাহীটা নির্দিষ্ট হয়, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি অপরিবর্তিত থাকে, যদি ওই দিনের টেম্পারেচার, তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে রোধ বাড়বে,
দৈর্ঘ্য কমলে রোধ কমবে। তাহলে আবারও বলি, তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান স্থির থাকলে কোনো পরিবাহীর রোধ হবে তার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। নাম্বার 2, প্রস্থচ্ছেদের সূত্র। প্রস্থচ্ছেদ আমরা এখানে এ দিয়ে প্রকাশ করছিলাম, তাহলে আমরা এখন রোধের সাথে এ এর সম্পর্ক নিয়ে আসবো। তো যখন এ নিয়ে কাজ করব, বাকি তিনটা উপাদানকে অবশ্যই কনস্ট্যান্ট রাখতে হবে। রোধ প্রপোর্শনাল টু 1/a, তাহলে এর সময় স্থির থাকবে এল উপাদান এবং তাপমাত্রা। তাহলে আমরা বলতে পারি যদি দৈর্ঘ্য, উপাদান এবং তাপমাত্রা স্থির থাকে তাহলে কোনো পরিবাহীর রোধ হবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হয় রোধের মান কম হবে, আর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হয় তাহলে রোধের মান বেশি হবে। নাম্বার 3, যেটাকে আমরা বলছি উপাদানের সূত্র। বিষয়টা হলো এই, যখন আমরা উপাদান নিয়ে কাজ করব তখন আমাদেরকে স্থির রাখতে হবে কোনটা? এ এল টি। তার মানে যদি তাপমাত্রা স্থির থাকে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও যদি স্থির রাখি তাহলে এক এক পদার্থের রোধের মান হবে এক এক রকম। তার মানে আমরা 1 মিটার দৈর্ঘ্যের একটি তামার তার নিলে তার যে রোধ পাবো, 1 মিটার দৈর্ঘ্যের একটি সোনার তার নিলে তার রোধ কিন্তু একই রকম পাবো না। তার মানে অবশ্যই সেটা উপাদানের উপর ভ্যারি করবে। নাম্বার 4, তাপমাত্রা। যখন আমরা তাপমাত্রা নিয়ে আলাপ করব তখন এই রোধের সাথে তাপমাত্রার সম্পর্ক যখন আমরা বোঝাবো তখন তাপমাত্রা ছাড়া বাকি তিনটা ভ্যারিয়েবল কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এক্ষেত্রে স্থির থাকবে এ, এল এবং উপাদান। এর অর্থ হলো এই, নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত থাকে তাহলে তার রোধ আমরা আবারও বলি, তাপমাত্রার কথা বলছিলাম যে যখন আমরা রোধের সাথে তাপমাত্রার সম্পর্ক নিয়ে আসব তখন এ, এল এবং উপাদান এই তিনটাকে কনস্ট্যান্ট রাখবো। অর্থাৎ যদি দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান স্থির থাকে তাহলে রোধ যদি বাড়ে তাপমাত্রা বাড়বে, রোধ কমলে তাপমাত্রা কমবে। অর্থাৎ তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে, তাপমাত্রা কমলে রোধ কমবে। এখন আমরা এই প্রথম দুইটা সূত্র থেকে একটা সম্পর্ক নিয়ে আসার চেষ্টা করব। খেয়াল করুন, আমরা আবারও একটু রিপিট করি। সেটা হলো কি বলছিলাম, যে রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক, 1 নম্বর। 2 নম্বর বলছিলাম রোধ হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে লিখতে পারি আর প্রপোর্শনাল টু L/A। তার মানে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আমরা এই সমানুপাতিক থেকে যদি সমান লিখি তাহলে একটি সমানুপাতিক ধ্রুবক গুণ করতে হবে এবং এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা আমরা ব্যবহার করব সেটাকে রো দিয়ে প্রকাশ করব। রো L/A। এই রোটাকে বলা হয় এখানে আপেক্ষিক রোধ। রোটাকে কি বলবো? আপেক্ষিক রোধ। এটাকে রোধকত্ব আমরা বলতে পারি, এটাকে আমরা রোধকত্ব বলতে পারি। তাহলে আমরা পেলাম R = ρ L/A। এখন
এখান থেকে আমরা রোটাকে যদি বামে নিয়ে আসি তাহলে পাবো রো এল বাই এ ইকুয়ালস টু আর, বা রো সমান আর এ বাই এল। এখন এখান থেকে আমরা আপেক্ষিক রোধের একক বের করব এবং আপেক্ষিক রোধের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, সেটা হলে এল এর মান যদি 1 মিটার হয়, এল মানে তো আমরা বলছি লেন্থ, দৈর্ঘ্য, একে আমরা বলছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমি একটু চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। এটা পরিবাহী তার, এর দৈর্ঘ্যটাকে আমরা বললাম 1 মিটার, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা যদি 1 মিটার স্কয়ার হয়, তাহলে এখান থেকে আমরা পাবো রো সমান আর ইন্টু 1/1, বা রো সমান আর। অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকেই বলবো এই পরিবাহী আপেক্ষিক রোধ। আবারও বলি, একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে বলবো আমরা ওই পরিবাহীর আপেক্ষিক রোধ। আমরা এখানে লিখছি 1 মিটার, কিন্তু বলার সময় বলছি একক দৈর্ঘ্য। তার মানে বিষয়টা হলো আমরা এখানে এসআই পদ্ধতিতে লিখছিলাম, কিন্তু এটা তো সিজিএস পদ্ধতিতেও লিখতে পারি। তখন দৈর্ঘ্য 1 মিটার না হয় 1 সেন্টিমিটার হতে পারে, তখন ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার না হয় 1 সেন্টিমিটার স্কয়ার হতে পারে। এই কারণেই বলছি যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বলি। এখন আমরা আপেক্ষিক রোধের একক বের করব। আপেক্ষিক রোধের একক আমরা পেয়েছিলাম আর ইকুয়ালস টু রো এল বাই এ। যেহেতু আপেক্ষিক রোধ রো, কাজে রোটাকে আমরা বামে নিয়ে আসবো, তাহলে এখান থেকে পাবো রো এল বাই এ ইকুয়ালস টু আর, বা রো ইকুয়ালস টু আর এ বাই এল। এখন আমরা এখানে ডান ধারে পেলাম, ডান পক্ষে পেলাম আর এ এবং এল। আর কে আমরা জানি, আর কে বলে রোধ, আর হলো রোধ, এর একক হলো ওহম, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যার এসআই একক হলো মিটার স্কয়ার, এল লেন্থ দৈর্ঘ্য যার এসআই একক হলো মিটার। এখন যদি আমরা এগুলোকে এখানে বসাই তাহলে পাবো রো ইকুয়ালস টু ওহম ইন্টু মিটার স্কয়ার বাই মিটার। আমরা যদি কাটাকাটি করি উপরে নিচে, তাহলে ফাইনালি থাকবে ওহম মিটার। কাজেই আমরা দেখতে পেলাম যে আপেক্ষিক রোধ এর একক হলো ওহম মিটার। এই আপেক্ষিক রোধের আরেকটি বিপরীত রাশি আছে, যেটাকে বলা হয় পরিবাহকত্ব। যেটাকে কি বলা হয়? পরিবাহকত্ব। আমরা এখন দেখব পরিবাহকত্বটা কি। তাহলে এই পরিবাহকত্ব কি এবং পরিবাহকত্বের এককটা আমরা দেখব। পরিবাহকত্ব, তাহলে পরিবাহকত্ব সমান আমরা লিখতে পারি 1/ρ। যদি এর একক বের করতে চাই, একক পরিবাহকত্ব, তাহলে 1/ওহম মিটার। তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে হবে কি পার ওহম মিটার। এটাকে আমরা ইচ্ছা করলে এভাবেও লিখতে পারি, পার ওহম পার মিটার। এখন আমরা আজকে ক্লাসের এই পর্যন্ত যা শিখলাম, আমি আরেকবার একটুখানি রিভিউ করি প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং তোমরা অবশ্যই বাসায় তোমাদের এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। সেগুলো হলো তো আমরা যে টপিকসগুলো আজকে সেশনে আমরা দেখছি সেগুলো হলো, প্রথমেই দেখছিলাম যে তড়িৎ কি,
নাম্বার 2, চলতড়িৎ এবং স্থির তড়িতের মধ্যে একটা সম্পর্ক, এবং সেখান থেকে আমরা চলতড়িতের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছিলাম। এরপরে আমরা লিখছিলাম তড়িৎ প্রবাহটা কি। নাম্বার 4, আমরা এখান থেকে বলছিলাম যে তড়িৎ প্রবাহের প্রকারভেদ, আমরা দেখছিলাম যে 2 প্রকার ছিল, একটি ছিল এসি কারেন্ট আর একটা ডিসি কারেন্ট। নাম্বার 5, আমরা শিখছি ওহমের সূত্র। নাম্বার 6, আমরা রোধের সূত্রগুলো দেখছি, রোধের সূত্রাবলী, এবং সেখান থেকে আমরা আপেক্ষিক রোধ কাকে বলে এবং পরবর্তীতে আমরা আপেক্ষিক রোধ এর সাথে পরিবাহকত্বটা কি সেটাও বোঝার চেষ্টা করছি। তো আমরা এতক্ষণ চ্যাপ্টার 11 চলতড়িৎ চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বাসায় অবশ্যই পড়বা, এবং পরবর্তী সেশনে আমরা তড়িৎ চালক শক্তি থেকে শুরু করবো, সেটা মাথায় রাখতে হবে। আবারও বলবো যে করোনার এই সময় কোনো রকম দুশ্চিন্তা করার দরকার নাই। এই যে মেঘাচ্ছন্ন আকাশ হয়তো ক্ষণস্থায়ীভাবে আমাদের সূর্যকে ঢেকে রাখতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সূর্যকে কোনোদিন গ্রাস করতে পারবে না। আবারও আমরা সুন্দর দিন পাবো, এবং তোমরা অবশ্যই মেধাবী, পরিশ্রমী। আমি বিশ্বাস করি যে আমাদের যদি কিছুদিন লসও হয় সেগুলো কাটিয়ে ওঠার ক্ষমতা আমরা প্রত্যেকেই রাখি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তারপরে 2 মাস তো বাঁচালে খাওয়া আপনারা শেষ করেন